সুপ্রিয় 2021 সালের উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীরা, তোমাদেরকে আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি। আশা করি পরম করুণাময় এর অশেষ কৃপায় তোমরা সকলেই সুস্থ আছো, নিরাপদে আছো এবং ভালোই আছো। আমি আল্লাহর মতে সুস্থ আছি। সীতাকুণ্ড সরকারি মহিলা কলেজের অনলাইন ক্লাসের পক্ষ থেকে তোমাদের সকলকে স্বাগতম জানাচ্ছি। প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমি রসায়ন দ্বিতীয় পত্রের জৈব রসায়ন সম্ভাব্য প্রশ্নাবলী আলোচনা 11 এখানে অ্যালকোহলের উপর আলোচনা করব। আমি বলবো যে অ্যালকোহল কাকে বলে। অ্যালকোহল হচ্ছে যে আসলে যদি কোনো জৈব যৌগের অণুতে হাইড্রোক্সিমূলক থাকে তখন সেটাকে আমরা অ্যালকোহল বলে থাকি। অর্থাৎ যে কোনো জৈব যৌগের অণুতে যদি একটা হাইড্রোক্সিমূলক থাকে তখন সেটাকে আমরা কি বলবো? অ্যালকোহল বলবো। আবার একাধিক হাইড্রোক্সিমূলকও থাকতে পারে। তবে অ্যালকোহলে একটা সাধারণ সংকেত আছে, যেটা হচ্ছে যে CN+1OH। এটা সাধারণত একটা বিশেষ করে একটি মাত্র হাইড্রোক্সিমূলক আছে, এই ধরনের অ্যালকোহলের একটা সাধারণ সংকেত। আবার যদি একাধিক হাইড্রোক্সিমূলক থাকে তখন তাদের কিন্তু সাধারণ সংকেতটা আরেক ধরনের হবে, সেটা হচ্ছে CN+2 X OH 4X। অর্থাৎ যতটা হাইড্রোক্সিমূলক থাকবে তত এখান থেকে মাইনাস হবে। যেমন প্রিয় শিক্ষার্থীরা, আমি এটা বললাম মনোহাইড্রিক অ্যালকোহলের জন্য, আর এটা বললাম পলিহাইড্রিক অ্যালকোহলের জন্য। এটা দুই ধরনের অ্যালকোহলের সাধারণ সংকেত আছে। একটা হচ্ছে মনোহাইড্রিক অ্যালকোহল, যে সমস্ত অ্যালকোহল যোগে একটি মাত্র হাইড্রোক্সিমূলক থাকবে তারা হচ্ছে মনোহাইড্রিক অ্যালকোহল। আর যাদের মধ্যে একাধিক হাইড্রোক্সিমূলক থাকবে তারা হচ্ছে পলিহাইড্রিক অ্যালকোহল। এখন এই মনোহাইড্রিক অ্যালকোহল সাধারণত আমরা জানি তিন ধরনের হয়। একটা হচ্ছে প্রাইমারি অ্যালকোহল, একটা হচ্ছে সেকেন্ডারি অ্যালকোহল, একটা হচ্ছে টারশিয়ারি অ্যালকোহল। এবং প্রাইমারি অ্যালকোহলের একটা কার্যকরী মূলক আছে যেটা হচ্ছে CH-OH। সেকেন্ডারি অ্যালকোহলের একটা কার্যকরী মূলক আছে যেটা হচ্ছে CH-OH। টারশিয়ারি অ্যালকোহলের একটা কার্যমূলক আছে যেটা হচ্ছে COH। অর্থাৎ এই তিন ধরনের অ্যালকোহলের সাধারণ সংকেত হচ্ছে এটা। আমি যদি এই ধরনের একটা অ্যালকোহলের কথা বলি, যেমন মনে করো CH3, CH2, CH2, CH2OH, এটা একটা প্রাইমারি অ্যালকোহল। এই মূলকটা এখানে আছে বলে এটাকে আমরা প্রাইমারি অ্যালকোহল বলতেছি। ঠিক একই রকম ভাবে আমি যদি এই ধরনের একটা কম্পাউন্ড লিখি CH3, CH2, CH, আবার এখানে CH3 দিলাম, OH দিলাম, এটা একটা সেকেন্ডারি অ্যালকোহল। এই কম্পাউন্ড মূলকটি আছে বলে এটা একটা সেকেন্ডারি অ্যালকোহল। আবার যদি এই ধরনের একটা কম্পাউন্ডের কথা চিন্তা করি যে কার্বনের তিন পাশে তিনটা মিথাইল মূলক আছে, আরেকটা মনে করো OH আছে, এখানে এই কম্পাউন্ড এই মূলকটা আছে বলে এটা টারশিয়ারি অ্যালকোহল। প্রিয় শিক্ষার্থী, এখানে প্রত্যেকটা কম্পাউন্ডের মধ্যে আমি দেখতেছি এই সাধারণ সংকেতকে সমর্থন করতেছি। অর্থাৎ এখানে কার্বন আছে 4টা, হাইড্রোজেন আছে 4 দুগুণে 8, 8 একে 9, OH আছে একটা। ঠিক একেবারে আমি যদি সব করে 1 2 3 4 4টা কার্বন, হাইড্রোজেন 3 3 দিয়ে 5 6 7 8 9, OH একটা আছে। এখানে 1 2 3 4 3 3 দুগুণ 4 7 8 9, এখানে 1 2 3 4 3 তারিখে 9। অর্থাৎ প্রত্যেকটা কম্পাউন্ড আমি দেখতেছি যে C2H9OH এই ধরনের সাধারণ সংকেত বিশিষ্ট, এই ধরনের আণবিক সংকেত বিশিষ্ট কিছু যৌগ, যেটা হচ্ছে প্রাইমারি অ্যালকোহল, আর একটা হচ্ছে সেকেন্ডারি অ্যালকোহল, একটা হচ্ছে টারশিয়ারি অ্যালকোহল। অর্থাৎ মনোহাইড্রিক অ্যালকোহলকে আমরা তিন ভাগে ভাগ করি, একটা হচ্ছে প্রাইমারি অ্যালকোহল, একটা হচ্ছে সেকেন্ডারি অ্যালকোহল, একটা হচ্ছে টারশিয়ারি অ্যালকোহল। পলিহাইড্রিক অ্যালকোহল বলতে আমরা বুঝি যাদের সাধারণ সংকেত হচ্ছে এই ধরনের, যাদের মধ্যে একাধিক হাইড্রোক্সিমূলক থাকবে তারা হচ্ছে পলিহাইড্রিক অ্যালকোহল। যেমন আমি যদি একটা যৌগ এভাবে দেখি, যেমন CH2OH, CH2OH, এখানে হাইড্রোক্সিমূলক দুইটা আছে যেটার নাম হচ্ছে ইথিলিন গ্লাইকল, অর্থাৎ ইথেন 1 2 ডাইয়ল। এখানে আমরা কার্বন দেখতে পাচ্ছি Na=2 এবং X=2, কারণ OH মূলক দুইটা আছে। তাহলে Na যদি 2 হয় তাহলে এখানে 2 গুণে 4, 4 দিয়ে 4, 6 থেকে 2 গেলে 4, এই 2, এখানে হাইড্রোজেন 4, OH দুইটা। তাহলে এই সংকেতটা এই সাধারণ সংকেতকে সমর্থন করতেছে। কাজে এটা হচ্ছে একটা পলিহাইড্রিক অ্যালকোহল। আর পলিহাইড্রিক অ্যালকোহল একাধিক ধরনের থাকে। একটা হচ্ছে ডাইহাইড্রিক অ্যালকোহল, ট্রাইহাইড্রিক অ্যালকোহল, টেট্রাহাইড্রিক অ্যালকোহল, পেন্টাহাইড্রিক অ্যালকোহল, হেক্সাহাইড্রিক অ্যালকোহল ইত্যাদি। ঠিক একই রকম ভাবে আমি যদি এই রকমের একটা অ্যালকোহলের কথা চিন্তা করি, যেমন CH2, এখানে CH2 আছে, মনে করো OH আছে, আবার এখানে CH-OH আছে, আবার মনে করি এখানে CH2OH আছে। তাহলে এখানে কিরকম হবে? এখানে যদি কার্বন যদি মনে করো 3টা থেকে হাইড্রোজেন কয়টা? 5টা। কিভাবে হয়? কার্বন 3টা,
হাইড্রোজেন 3 দুগুণে 6, 6 দিয়ে 8, 8 থেকে 3 গেলে 5, ওই সাথে 3টা, এই সাধারণ সংখ্যা কেটে সমাধান করতেছে। কাজে এটা একটু করে হাইড্রোজেন। প্রিয় শিক্ষার্থীরা, যদি আমি এরকম মনে করি আরেকটা সিএস এখানে বাড়িয়ে দিলাম, তখন এখানে সিএস হবে। ঠিক এটাকে যদি এটা যে পলিহাইড্রিক অ্যালকোহল, এটা আমরা সেটা প্রমাণ করতে পারি। কিন্তু এখানে কার্বন আছে 1 2 3 4, কার্বন যদি 4টা থাকে, হাইড্রোজেন থাকবে 4 দুগুণ 8, 8 দিয়ে 10, 10 থেকে 3 গেলে 7, এখানে 7টা হাইড্রোজেন আছে। দেখো 3 3 একে 4 5 6 7, ওই 3টা। তাহলে এই পলিহাইড্রিক অ্যালকোহলগুলো সাধারণত আমরা সাধারণ সংকেতের সাথে একটা মিল পাচ্ছি, মনোহাইড্রিক অ্যালকোহল একটা সাধারণ সংকেতের সাথে মিল পাচ্ছি, যেটা হচ্ছে CnH2n প্লাস 1 OH। কাজে আমরা সাধারণত অ্যালকোহলগুলোকে এভাবে চিহ্নিত করতে পারি। যে আমি প্রথমে তোমাদেরকে অ্যালকোহলের সংজ্ঞাটা দিলাম। অ্যালকোহল যে শ্রেণীবিন্যাস যে কয় ধরনের আছে, 2 ধরনের, একটা হচ্ছে মনোহাইড্রিক অ্যালকোহল, একটা হচ্ছে পলিহাইড্রিক অ্যালকোহল। আর মনোহাইড্রিক অ্যালকোহল 3 ধরনের আছে, একটা হচ্ছে প্রাইমারি অ্যালকোহল, একটা হচ্ছে সেকেন্ডারি অ্যালকোহল, একটা হচ্ছে টারশিয়ারি অ্যালকোহল। আর পলিহাইড্রিক অ্যালকোহল একাধিক ধরনের আছে, তবে তাদের সাধারণ সংকেতের উপর ভিত্তি করে আমরা একাধিক হাইড্রোক্সিমূলক যারা আছে তাদের সংকেতের সাথে সাধারণ সংকেতের যে একটা মিল আছে, সেটা আমি কিছুক্ষণ আগে তোমাদেরকে দেখালাম। প্রিয় শিক্ষার্থীরা, এখন আমি বিভিন্ন অ্যালকোহলের প্রস্তুতি নিয়ে আলোচনা করব। প্রথমে আমি অ্যালকোহলের একটা শিল্প উৎপাদন দেখাবো, যেটা হচ্ছে ফার্মেন্টেশন পদ্ধতি। সাধারণত আমরা ফার্মেন্টেশন পদ্ধতির মাধ্যমে আমরা ইথানল প্রস্তুত করতে পারি। প্রিয় শিক্ষার্থী, ফার্মেন্টেশন পদ্ধতিটা কি আসলে? ফার্মেন্টেশন পদ্ধতিটা হচ্ছে যে সাধারণত এনজাইম নামক কোনো প্রবকের উপস্থিতিতে জটিল যৌগকে সরল যৌগে পরিণত করাকে ফার্মেন্টেশন বলে। একটা জটিল যৌগ আছে, সেটাকে একটা সরল যৌগে পরিণত করবে, তবে সেখানে ক্যাটালিস্ট হিসেবে ব্যবহার করতে হবে এনজাইম। এনজাইম কি সেটা তোমরা রাসায়নিক পরিবর্তনে পড়েছো, যে এনজাইম হচ্ছে নাইট্রোজেন গঠিত অদানাদার প্রাণহীন জৈব যৌগ, যেটা কোনো রাসায়নিক বিক্রিয়ার প্রভাব হিসাবে ক্রিয়া করে, তাদেরকে সাধারণত আমরা কি বলি? এনজাইম বলি। এরকম এনজাইম বস্তু যখন মনে করো অ্যাস্টার্স বা চিটাগোজ ইত্যাদি থেকে ইথানল, সরল যৌগ ইথানল প্রস্তুত করার সময় আমরা এই সমস্ত এনজাইম ব্যবহার করে থাকি। প্রিয় শিক্ষার্থীরা, যে অ্যাস্টার্স মানে আসলে কি? অ্যাস্টার্স হচ্ছে একটা পলিহাইড্রিক কার্বোহাইড্রেট, যেটা হচ্ছে পলিকার্বোহাইড্রেট, যেটা একটা পলিমার ক্যাটাগরির কম্পাউন্ড, যেটা সুনির্দিষ্ট কার্বন, হাইড্রোজেন বা অক্সিজেনের সংখ্যা সুনির্দিষ্ট নয়। যেমন এখানে আমি C6H10O5 কোলেন বললাম, এটা একটা স্টার্সের সংকেত। স্টার্স হচ্ছে একটা জটিল কম্পাউন্ড, কমপ্লেক্স কম্পাউন্ড, জটিল যৌগ। এটাকে যখন তুমি হাইড্রোলাইজ করবে, তখন সেখান থেকে তোমরা পাবে সুক্রোজ বা মল্টোজ বা ল্যাকটোজ। সুক্রোজটা কি? C12H22O11 এদের একটা কম্পাউন্ড পাবে। অর্থাৎ আমি যদি এখানে C12 করতে চাই, তাহলে এটা দ্বিগুণ দিতে হবে, এবং এখানে এখানে N দেবো, তাহলে N মলিকুল এখানে আমরা কি পাবো? এখান থেকে আমরা N মলিকুল হয় সুক্রোজ, না হয় মল্টোজ, না হয় ল্যাকটোজ আমরা পাবো। এবং এই সুক্রোজও এক ধরনের আসলে ধরতে গেলে কমপ্লেক্স কম্পাউন্ড। এই জটিল যৌগটি আমার মনে করে যখন এটাকে আবার হাইড্রোলাইজ করা হবে, তখন এখানে আবার জটিল যৌগ একটা পাবো, গ্লুকোজটা আসলে পেন্টাহাইড্রোক্সিএলডিহাইড। আর ফ্রুক্টোজ হচ্ছে পেন্টাহাইড্রোক্সিকিটোন। পেন্টাহাইড্রোক্সিএলডিহাইড, এগুলো কিন্তু সংকেত আমরা পরে আলোচনার মধ্যে আসবে। এই মুহূর্তে আমি তাদের আণবিক সংকেত দিয়ে সেটা ব্যাখ্যা করে দেখাবো। যেখানে গ্লুকোজ পাচ্ছি C6H12O6 প্লাস C6H12O6, একটা গ্লুকোজ একটা ফ্রুক্টোজ। এটা কিন্তু কমপ্লেক্স কম্পাউন্ড। এখন এই গ্লুকোজ, এই C6H12O6 কে যখন তুমি জাইমেস নামক, এটা তো অবশ্যই ডায়াস্টেস হচ্ছে একটা এনজাইম, সেখানে মনে করো 40 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় তুমি উত্তপ্ত করবে। এখানে ইনভার্টেস ব্যবহার করবে। ইনভার্টেস মনে করো একটা এনজাইম, এটা 35 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় উত্তপ্ত করবে। এখানে মনে করো ব্যবহার করবে জাইমেস, এটা এক ধরনের এনজাইম। এই জাইমেস দিয়ে সেখানে মনে করো 25 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় উত্তপ্ত করবে। তখন সেখানে তুমি কিভাবে ইথানল পাবে, CH3CH2OH প্লাস কার্বন ডাইঅক্সাইড। এখানে আসলে যতগুলো হাইড্রোজেন আছে, সব হাইড্রোজেনটা ইথানলের মধ্যে আছে। তবে এখানে যখন আমি 2 মোল দেবো,
তখন তুমি দেখবে এখানে 12টা হাইড্রোজেন, এখানে 3 3 দিয়ে 5 5 রেখে 4 4 দুগুণ 12, কার্বন আছে কয়টা? 6টা, এখানে 2 2 দুগুণ 4 4 দিয়ে 6, এখানে একটা 2 বসাই দেবে। অক্সিজেন কয়টা? 6টা, এখানে 4 4 দিয়ে 6। তাহলে এই ধরনের একটা জটিল যৌগকে এই সরল যৌগে পরিণত করার যে একটা পদ্ধতি, সে পদ্ধতিটাকে সাধারণত আমরা কি বলবো? ফার্মেন্টেশন বলবো। প্রিয় শিক্ষার্থীরা, এইভাবে সাধারণত আমরা জটিল যৌগ থেকে সরল যৌগ উৎপন্ন করতে পারি। অনেক সময় বলতে পারি ইথানলের একটা উদ্দীপক দিল, বলতে পারে যে শিল্প উৎপাদন প্রক্রিয়া বর্ণনা করে। এই যে কাঙ্ক্ষিত যৌগটি শিল্প উৎপাদন পদ্ধতি বর্ণনা করে, অর্থাৎ শিল্প উৎপাদন পদ্ধতিটা বর্ণনা করতে হলে আমাদেরকে এইভাবেই করতে হবে যে অ্যাস্টাস বা চিটাগুড় থেকে আমরা কিভাবে ইথানল পাবো, সেটা হচ্ছে ফার্মেন্টেশন পদ্ধতিতে আমরা সাধারণত পাবো। ফার্মেন্টেশন বলতে কি বুঝো? কার্জন বলতে কি বুঝো? চোলাইকরণ বলতে কি বুঝো? এনজাইম নামক কোনো প্রভাবের উপস্থিতিতে জটিল যৌগকে সরল যৌগে পরিণত করাকে ফার্মেন্টেশন বলে, বা কার্জন বলে, বা চোলাইকরণ বলে। আর এনজাইম হচ্ছে এমন একটা নাইট্রোজেন গঠিত যৌগ যেটি অদানাদার, প্রাণহীন, কিন্তু কোনো একটা রাসায়নিক বিক্রিয়ায় প্রভাব হিসাবে ক্রিয়া করে, তাকে সাধারণত আমরা এনজাইম বলে থাকি। শিক্ষার্থীরা, এই অ্যালকোহলে আমি যেভাবে প্রস্তুতি দেখালাম সেরকম সব অ্যালকোহলের প্রস্তুতি আছে, তবে আমরা সাধারণত বিশেষ করে ইথানল শিল্প উৎপাদনের মাধ্যমে আমি প্রস্তুত করতে পারি। প্রিয় শিক্ষার্থী, এখানে একটা কথা মনে রাখা দরকার যে ইথানলটা আমি প্রস্তুত করেছি এটি কিন্তু আসলে বিশুদ্ধ ইথানল নয়, এটা হচ্ছে একটা রেকটিফাইড স্পিরিট, যেখানে 95.6% ইথানল থাকে, 4.4% পানি থাকে। কিন্তু এখানে আমি চুন দিলে রেকটিফাইড স্পিরিটকে কিন্তু উত্তপ্তকরণের মাধ্যমে সেখান থেকে ইথানলকে আলাদা করা যায় না। এটা একটা সমস্ফুটন মিশ্রণ এবং সর্বনিম্ন সমস্ফুটন মিশ্রণ। সমস্ফুটন মিশ্রণ মানে আসলে তাপ দিলে এখান থেকে যে দুইটা মলিকুল আছে, যে দুইটা যৌগ আছে, যে পানি এবং ইথানল দুইটা বস্তু একসাথে সেখান থেকে বেরিয়ে আসে। কাজে এখানে একটা কথা চিন্তা করতে হবে, এটা চুন মিশ্রণের মাধ্যমে এখান থেকে পানিটাকে শোষণ করে নিতে হবে। পানি শোষণ হলে সেখানে 100% কী হবে? ইথানল প্রস্তুত হবে। প্রিয় শিক্ষার্থীরা, এভাবে সাধারণত আমরা রেকটিফাইড স্পিরিট থেকে অ্যাবসলিউট বা পরম বা বিশুদ্ধ অ্যালকোহল প্রস্তুত করতে পারি। এরপরে আমরা দেখাতে পারি যে গ্রিগনার বিকারক থেকে, বিশেষ করে গ্রিগনার বিকারক থেকে আমরা সাধারণত প্রাইমারি অ্যালকোহল, সেকেন্ডারি অ্যালকোহল, টারশিয়ারি অ্যালকোহল কীভাবে প্রস্তুত করতে হয় সে সম্পর্কে একটু ধারণা দেবো। যে গ্রিগনার বিকারক থেকে আমরা সাধারণত প্রাইমারি অ্যালকোহল প্রস্তুত করতে পারি, সেকেন্ডারি অ্যালকোহল প্রস্তুত করতে পারি, টারশিয়ারি অ্যালকোহল প্রস্তুত করতে পারি। এই যে গ্রিগনার বিকারকের মধ্যে তুমি যদি ফর্মালডিহাইড দাও সেখান থেকে তুমি প্রাইমারি অ্যালকোহল পাবে। তাহলে এই বিক্রিয়াটা সংঘটিত হওয়ার সময় প্রথমে এখানে একটা সংযোজন বিক্রিয়া হয়, মিথাইলগুলোকে এখানে যে ম্যাগনেসিয়াম ব্রোমাইডকে এখানে যাবে, তখন এখানে এই ধরনের একটা কম্পাউন্ড পাবো, যে কম্পাউন্ডের নাম হচ্ছে ইথাইল অক্সো ম্যাগনেসিয়াম হ্যালাইড। ইথাইল মানে CH3CH2, ইথাইল অক্সো ম্যাগনেসিয়াম হ্যালাইড। এবং এটাকে যদি আমি অ্যাসিডের উপস্থিতি হাইড্রোলাইজ করি, HCl এর উপস্থিতি যদি আদ্র বিশ্লেষণ করা হয়, তখন সেখানে আমরা কী পাবো? ইথানল পাবো, প্লাস কী পাবো? ম্যাগনেসিয়াম হাইড্রোক্সি হ্যালাইড পাবো। প্রিয় শিক্ষার্থী, এই যে গ্রিগনার বিকারকের সাথে ফর্মালডিহাইড মিশ্রিত করলে যে যৌথ যৌগ পাবো, তাকে অ্যাসিডের উপস্থিতি হাইড্রোলাইজ করলে আমরা প্রাইমারি অ্যালকোহল পাবো। ঠিক একই রকমভাবে আমি যদি এখানে একটা ইথানলের কথা চিন্তা করি, তাহলে এখানে মনে করো এখানে যে কম্পাউন্ডটা পাবো সেটা হচ্ছে আইসোপ্রোপাইল অক্সো ম্যাগনেসিয়াম হ্যালাইড, এবং সেটাকে অ্যাসিডের উপস্থিতি যদি হাইড্রোলাইজ করো, তখন এখান থেকে তোমরা সেকেন্ডারি অ্যালকোহল পাবে, সেকেন্ডারি অ্যালকোহল পাবে। ঠিক একই রকমভাবে আমরা যদি এখানে কিটোন বস্তু ব্যবহার করি, তাহলে মনে করো এখান থেকে আমরা টারশিয়ারি বিউটাইল অক্সো ম্যাগনেসিয়াম হ্যালাইড পাবো। এটাকে যদি আবার হাইড্রোলাইজ করো অ্যাসিডের প্রেজেন্সে, তখন সেখানে তোমরা টারশিয়ারি অ্যালকোহল পাবে। প্রিয় শিক্ষার্থী, এই যে গ্রিগনার ডিজাইন থেকে আমরা কীভাবে প্রাইমারি অ্যালকোহল, কীভাবে সেকেন্ডারি অ্যালকোহল, কীভাবে টারশিয়ারি অ্যালকোহল পাবো সে সম্পর্কে আমি ধারণা দিলাম। অর্থাৎ প্রাইমারি অ্যালকোহল পেতে হলে গ্রিগনার রিয়েজেন্টের সাথে ফর্মালডিহাইড দিতে হবে, সেকেন্ডারি অ্যালকোহল পেতে হলে গ্রিগনার রিয়েজেন্টের সাথে ইথানল দিতে হবে, টারশিয়ারি অ্যালকোহল পেতে হলে গ্রিগনার রিয়েজেন্টের সাথে প্রোপানল দিতে হবে। এই সমস্ত মিশ্রণের পর এখানে যে একটা সংযুক্ত যৌগ বা যৌথ যৌগ পাবো, সেই যৌথ যৌগকে আমি যখন অ্যাসিডের উপস্থিতি হাইড্রোলাইজ করবো, তখন সেখান থেকে যথাক্রমে প্রাইমারি অ্যালকোহল পাবো, সেকেন্ডারি অ্যালকোহল পাবো, টারশিয়ারি অ্যালকোহল পাবো। এবার সাধারণত আমরা অ্যালকোহলগুলো প্রস্তুত করতে পারি।
প্রিয় শিক্ষার্থী, এখন অ্যালকোহলের আমি বিভিন্ন শনাক্তকরণ নিয়ে আলোচনা করব যে অ্যালকোহলকে আমরা কিভাবে শনাক্ত করতে পারি। আসলে ইথানল সাধারণত পরীক্ষা করেও শনাক্ত করা যায়। ইথানলটা আমরা কিভাবে শনাক্ত করি? যেমন ইথানলের মধ্যে যদি তুমি আয়োডিন দাও এবং সোডিয়াম হাইড্রোক্সাইড মিশ্রিত করো, তখন সেখানে দেখবে হলদে বর্ণের আইডোফর্ম উৎপন্ন হবে। হলদে বর্ণের আইডোফর্ম যদি উৎপন্ন হয়, এখানে CH3 প্লাস কি হবে, প্লাস HCOO Na প্লাস সোডিয়াম আয়োডাইড প্লাস পানি পাবে। এই হলুদ বর্ণের আইডোফর্ম উৎপন্ন হলেই তুমি মনে করবে সেখানে ইথানল আছে। এই দুইটা বস্তু মিশ্রণের পর, এই দুইটা বস্তু মিশ্রণের পর যদি একটা যোগের মধ্যে এই দুইটা বস্তু, এটা আর এটার বস্তু যদি মিশ্রিত করি, যদি এটা হলুদ বর্ণের অধক্ষেপ করে তৈলাক্ত পদার্থ সৃষ্টি হয়, তখন মনে করবো সেখানে ইথানল আছে। প্রিয় শিক্ষার্থীরা, এই ইথানল এবং প্রোপানল, আমার ভুল হয়েছে, যে প্রাইমারি অ্যালকোহল, সেকেন্ডারি অ্যালকোহল, টারশিয়ারি অ্যালকোহল, এগুলো শনাক্তকরণের জন্য আমরা স্পেশালি একটা রিয়েজেন্ট ব্যবহার করি, যেটার নাম হচ্ছে লুকাস বিকারক। লুকাস বিকারক কাকে বলে? কনসেন্ট্রেশন হাইড্রোক্লোরিক অ্যাসিড এবং নন অ্যাকোয়াস জিঙ্ক ক্লোরাইডের মিশ্রণকে আমরা সাধারণত লুকাস রিয়েজেন্ট বলে থাকি। এই লুকাস রিয়েজেন্ট সাধারণত আমরা যদি প্রাইমারি টারশিয়ারি অ্যালকোহলে মিশ্রিত করি, যদি টারশিয়ারি অ্যালকোহলে মিশ্রিত করা হয়, এটা খুব দ্রুত গতিতে স্বাদ অধক্ষেপ করবে। এবং যদি সেকেন্ডারি অ্যালকোহলে মিশ্রিত করা হয়, একটা হলদে বর্ণের তৈলাক্ত সৃষ্টি করবে, 5 থেকে 10 মিনিট পর অধক্ষেপ করবে, অধিকৃত হবে পরবর্তীতে। কিন্তু প্রাইমারি অ্যালকোহলে লুকাস বিকারক ব্যবহার করলে অনেক সময় পার হলেও কিন্তু সেখানে কোনো প্রকারের অধক্ষেপ করবে না, তবে উত্তাপে প্রিসিপিটেট করবে। প্রিয় শিক্ষার্থীরা, তাহলে এই প্রাইমারি, সেকেন্ডারি, টারশিয়ারি অ্যালকোহল শনাক্ত করার পূর্বে আগে আমাদেরকে দেখতে হবে সেখানে অ্যালকোহল আছে কিনা। এটা প্রাইমারি হোক, সেকেন্ডারি হোক, টারশিয়ারি হোক, অ্যালকোহলের শনাক্তকরণের জন্য আমরা সোডিয়াম ধাতু কোনো সময় ব্যবহার করি, কোনো সময় ফসফরাস পেন্টাক্লোরাইড ব্যবহার করি, বা ফসফরাস ট্রাইক্লোরাইড ব্যবহার করি, বা থায়োনিল ক্লোরাইড ব্যবহার করি। এই যে অ্যালকোহলের সাথে যখন ফসফরাস পেন্টাক্লোরাইড বা ফসফরাস ট্রাইক্লোরাইড বা থায়োনিল ক্লোরাইড ব্যবহার করা হয়, তখন সেখানে হাইড্রোজেন ক্লোরাইড গ্যাস উৎপন্ন হবে। এই হাইড্রোজেন ক্লোরাইড গ্যাস যেখানে নির্গত হবে, সেখানে অ্যামোনিয়া শিক্ষাটা কাজ ধরার সাথে সাথে সাদা ধোঁয়া নির্গত হবে, তখন ধরে নিতে হবে সেখানে অ্যালকোহল আছে। প্রিয় শিক্ষার্থীরা, অ্যালকোহল যখন থাকবে তখন আমরা প্রাইমারি, সেকেন্ডারি, টারশিয়ারি অ্যালকোহল শনাক্ত করার কথা চিন্তা করব। অর্থাৎ আমি যখন লুকাস বিকারে মিশ্রিত করব, আমি দেখতেছি সাথে সাথে সাদা অধক্ষেপ করতেছে, তখন ধরে নেব এটা টারশিয়ারি অ্যালকোহল। দেখতেছি না 5 থেকে 10 মিনিট পর সাদা অধক্ষেপ করতেছে, তখন মনে করবো এটা এই সেকেন্ডারি অ্যালকোহল। আর 10 মিনিট পার হয়ে গেল, কোনো অধক্ষেপ করতেছে না, কিন্তু তাপ দেওয়ার পর অধক্ষেপ করবে, তখন সেটাকে আমরা প্রাইমারি অ্যালকোহল হিসেবে বিবেচনা করব। প্রিয় শিক্ষার্থীরা, এবার আমরা প্রাইমারি, সেকেন্ডারি, টারশিয়ারি অ্যালকোহলের যে শনাক্তকরণ পদ্ধতি, সে সম্পর্কে আমরা একটা দেখা দিতে পারি। প্রিয় শিক্ষার্থীরা, একটা কথা মনে রাখবে যে অ্যালকোহলের জারণ প্রক্রিয়া আছে। যে আমরা জানি প্রাইমারি, সেকেন্ডারি, টারশিয়ারি অ্যালকোহল 3 ধরনের অ্যালকোহল আছে। আমরা যদি প্রাইমারি অ্যালকোহলকে জারণ করি, তাহলে সেখানে অ্যালডিহাইড পাই। অ্যালডিহাইডকে জারণ করলে আমরা কি পাই? অ্যাসিড পাই। আবার সেকেন্ডারি অ্যালকোহলকে যদি জারিত করো, কোনো একটা জারক পদার্থ, যেমন অম্লীয় পটাশিয়াম ডাইক্রোমেট, অম্লীয় পটাশিয়াম পারম্যাঙ্গানেট, অল নাইট্রিক অ্যাসিড, কনসেন্ট্রেশন সালফিক অ্যাসিড, এই সমস্ত পদার্থ দ্বারা যদি অ্যালকোহলকে জারিত করা হয়, যদি সেটা প্রাইমারি অ্যালকোহল হয়, তাহলে অ্যালডিহাইড হবে প্রথমে, তারপরে অ্যাসিড হবে। যদি সেকেন্ডারি অ্যালকোহল হয়, প্রথমে কিটোন হবে, তারপরে অ্যাসিড হবে। আর যদি টারশিয়ারি অ্যালকোহল হয়, প্রথমে অ্যালকিন হবে, তারপর কিটোন হবে, তারপরে অ্যাসিড হবে। প্রিয় শিক্ষার্থীরা, এইভাবে সাধারণত আমরা জারণ বিক্রিয়াটা সম্পন্ন করতে পারি। জারণ প্রক্রিয়া অবশ্যই জানা সবার দরকার আছে, কিভাবে জারণ করা হয়। তাহলে জারণ করতে হয় জারক পদার্থ দ্বারা। যেমন আমি যদি জারণ প্রক্রিয়া যদি মনে করো অম্লীয় পটাশিয়াম ডাইক্রোমেট ব্যবহার করি, অনেকেই কিন্তু অ্যান্সার লেখার সময় বলে যে প্রাইমারি অ্যালকোহল জার্মান অক্সিজেনের সাথে বিক্রিয়া করে অ্যালডিহাইড উৎপন্ন করে, আবার জার্মান অক্সিজেনের সাথে বিক্রিয়া করে অ্যাসিড উৎপন্ন করে, কিন্তু এটা কিন্তু আসলে সঠিক উত্তর নয়। বলতে হবে প্রাইমারি অ্যালকোহলের সাথে যখন অম্লীয় পটাশিয়াম পারম্যাঙ্গানেট মিশ্রিত করা হয়, অম্লীয় পটাশিয়াম পারম্যাঙ্গানেট বা অম্লীয় পটাশিয়াম ডাইক্রোমেট থেকে সাধারণত জার্মান অক্সিজেন উৎপন্ন হবে। যে জার্মান অক্সিজেন কি করবে? অ্যালকোহলের সাথে বিক্রিয়া করে যথাক্রমে অ্যালডিহাইড বা কিটোন বা অ্যালকিন উৎপন্ন করে। পরবর্তীতে অ্যালডিহাইড, কিটোন, অ্যালকিনগুলো অ্যাসিডে পরিণত হয়। প্রিয় শিক্ষার্থীরা, এই যে আমি মনে করে দেখালাম এই পটাশিয়াম ডাইক্রোমেট অ্যাসিড, সেখানে পটাশিয়াম সালফেট হবে প্লাস ক্রোমিক সালফেট হবে
ক্রোমিক সালফেট হবে প্লাস ওয়াটার হবে প্লাস জাইমান অক্সিজেন উৎপন্ন হবে। আসলে এই বস্তু থেকে জাইমান অক্সিজেন উৎপন্ন হচ্ছে। এখানে মনে করো পটাশিয়াম দুইটা, ক্রোমিয়াম দুইটা সব ঠিক আছে, সালফেট এখানে তিনটা, এখানে একটা চারটা, এখানে 4 দিয়ে দিলাম, হাইড্রোজেন একটা 4 দিয়ে দিলাম, অক্সিজেন এখানে 7টা, এখানে 4 হবে, এখানে 3 হবে। এখন তোমাদেরকে যদি বলা হয় এই যে এটা একটা প্রাইমারি অ্যালকোহল, সেই প্রাইমারি অ্যালকোহলের মধ্যে এই জাইমান অক্সিজেনটা কোথায় থেকে আসতেছে? অম্লীয় পটাশিয়াম ডাইক্রোমেট থেকে, অথবা অম্লীয় পটাশিয়াম পারম্যাঙ্গানেট থেকে, অথবা নাইট্রিক অ্যাসিড থেকে, অথবা কনসেন্ট্রেশন সালফিক অ্যাসিড থেকে, সাথে এই জাইমান অক্সিজেনটা উৎপন্ন হয়। এই জাইমান অক্সিজেন উৎপন্ন হওয়ার পর সেখানে এলডিহাইড উৎপন্ন হবে এবং প্লাস ওয়াটার। এরকম এলডিহাইডের মধ্যে এই CH3 CH2 এই এলডিহাইডের মধ্যে আবার জাইমান অক্সিজেন বিক্রিয়া করে এই অম্লীয় পটাশিয়াম ডাইক্রোমেট বিক্রিয়া করে সেখানে অ্যাসিড উৎপন্ন করবে, C+2OH অ্যাসিড উৎপন্ন করবে। প্রিয় শিক্ষার্থী, এটা যদি আমি সেকেন্ডারি অ্যালকোহল হিসেবে চিন্তা করি, এরকম সেকেন্ডারি অ্যালকোহল হিসেবে চিন্তা করি, তখন কি উৎপন্ন হবে? তখন এখানে কিটোন উৎপন্ন হবে। এইভাবে একটা কম্পাউন্ড সৃষ্টি হবে যেটার নাম হচ্ছে কিটোন। এবং এই কিটোনটা পরবর্তীতে দেখবে, এই কিটোন মনে করো এখানে CH3 কিটোন, পরবর্তীতে আবার মনে করো তুমি অম্লীয় পটাশিয়াম ডাইক্রোমেট দ্বারা চাহিত হয়ে অ্যাসিড উৎপন্ন করবে। আবার এটা যে টার্সিয়ারি অ্যালকোহল হয় সেটাও কিন্তু প্রথমে অ্যালকিন উৎপন্ন করবে, তার কিটোন উৎপন্ন করবে, তারপরে অ্যাসিড উৎপন্ন করবে। এভাবে দাপে দাপে বিক্রিয়াগুলো আমরা দেখাতে পারি। তবে একটা প্রশ্ন এরকম হয় যে লুকাস বিকারকের সাথে টার্সিয়ারি অ্যালকোহল দ্রুত বিক্রিয়া করলেও সেকেন্ডারি অ্যালকোহল 5 থেকে 10 মিনিট পর বিক্রিয়া করে, কিংবা প্রাইমারি অ্যালকোহল অনেকক্ষণ পর বিক্রিয়া করে, উত্তাপে বিক্রিয়া করে, তার কারণটা কি? তখন তোমাকে বলতে হবে যে আসলে মনে করো টার্সিয়ারি অ্যালকোহল অধিকতর স্থিতিশীল এবং এটা SN1 মেকানিজম শো করে, এই জন্য এটা লুকাস বিকারকের সাথে দ্রুত বিক্রিয়া করে। কিন্তু সেকেন্ডারি অ্যালকোহল SN1 বিক্রিয়া প্রকাশ করে, আবার SN2 বিক্রিয়া প্রকাশ করে, এবং এটার স্থিতিশীলতা সাধারণ টার্সিয়ারি অ্যালকোহল থেকে কম, প্রাইমারি অ্যালকোহল থেকে বেশি। কাজেই সেই জন্য সেটি তুলনামূলকভাবে কম লুকাস বিকারকে, অর্থাৎ তুলনামূলকভাবে কম শক্তিতে, কম গতিতে লুকাস বিকারকের সাথে বিক্রিয়া করবে। একেবারে কম গতিতে বিক্রিয়া করবে প্রাইমারি অ্যালকোহল। তার কারণটা কি? কারণ প্রাইমারি অ্যালকোহলটা সাধারণত SN1 মেকানিজম শো করে, SN2 মেকানিজম শো করে, এবং এটার স্থিতিশীলতা খুবই কম। সেই জিনিসটা সাধারণত সেটা লুকাস বিকারকের সাথে দ্রুত তেমন সহজে বিক্রিয়া করে না, উত্তাপের পর সেখানে বিক্রিয়া সংঘটিত হয়। শিক্ষার্থী, তাহলে আমি আজকে কি পড়ালাম? অ্যালকোহল পড়ালাম, অ্যালকোহলের ক্লাসিফিকেশন পড়ালাম, অ্যালকোহলের শিল্প উৎপাদন করালাম, অ্যালকোহলের বিভিন্ন রিয়েজেন্ট থেকে অ্যালকোহলের প্রস্তুতি করালাম, তারপর মনে করো বিভিন্ন অ্যালকোহলের শনাক্তকরণ আলোচনা করলাম, তারপর এই অ্যালকোহলের জার্ম বিক্রিয়া সম্পর্কে আলোচনা করলাম। এগুলো আলোচনার পরিপ্রেক্ষিতে আমি একটা বাসার কাজ দিচ্ছি প্রতিদিনের মতো। বাসার কাজটা হচ্ছে যে আজকে তোমাদের সাথে আমার অনলাইন ক্লাস হচ্ছে 108তম অনলাইন ক্লাস। তৈরি উদ্দীপকটা হবে 108তম। বাসার কাজ উদ্দীপক নম্বর হবে উদ্দীপক নং 108। আমি একটা উদ্দীপক দিচ্ছি যে মনে করো ARX, সেখানে আমি ম্যাগনেসিয়াম দিলাম, সেখানে ডাই ইথার দিলাম, তাহলে এখান থেকে আমি একটা বস্তু পাচ্ছি। মনে করো এই বস্তুকে যদি মনে করো এখানে ফর্মালডিহাইড দিই, এবং এখানে যদি অ্যাসিটালডিহাইড দিই, আর এখানে পানির অ্যাসিডের উপস্থিতি যদি হাইড্রোলাইজ করি, এটাও অ্যাসিডের উপস্থিতি যদি হাইড্রোলাইজ করি, তখন এখানে মনে করো B এবং C পাবো। শিক্ষার্থী, তোমরা বুঝতে পারতেছো, এটা হচ্ছে গ্রিনার রিয়েজেন্ট। এই গ্রিনার রিয়েজেন্টের মধ্যে যদি ফর্মালডিহাইড দাও হবে প্রাইমারি, যদি অ্যালডিহাইড দাও তাহলে সেকেন্ডারি। এখন আসলে এটার আলোকে আমি আজকে যেগুলো আলোচনা করছি সেগুলোর উপর উদ্দীপকের প্রশ্নগুলো দেব, এগুলো তোমরা উত্তরগুলো ক্লিয়ার করে নেবে। আমি উত্তরগুলো অবশ্যই আলোচনার মধ্যে ছিল, এবং আমার এই লেকচারগুলো দেখলে তুমি অবশ্যই এই প্রশ্নগুলোর উত্তর খুব সহজেই দিতে পারবে। প্রথম প্রশ্নটা আমি দিলাম, পলি
পলিহাইড্রিক অ্যালকোহলে সাধারণ সংকেত লিখো। পলিহাইড্রিক অ্যালকোহলে সাধারণ সংকেত লেখো। খ দিয়ে দিচ্ছি যে ইথানলের শনাক্তকরণ প্রক্রিয়া, ইথানলের শনাক্তকরণ প্রক্রিয়া সমীকরণ সহ লিখো। গ দিয়ে দিচ্ছি উদ্দীপকের এ বি ও সি যৌগদল চিহ্নিতকরণ সমীকরণ সহ ব্যাখ্যা করো। চিহ্নিতকরণ সমীকরণ সহ ব্যাখ্যা করো। গ দিয়ে দিচ্ছি উদ্দীপকে বি ও সি যৌগদল লুকাস বিকারকের সাথে বিক্রিয়া ভিন্নতার কারণ বিশ্লেষণ করে। প্রিয় শিক্ষার্থী, আমি পলিহাইড্রিক অ্যালকোহলের সাধারণ সংকেত তোমাদের কাছ থেকে জানতে চাইলাম। পলিহাইড্রিক অ্যালকোহলের সাধারণ সংকেত হচ্ছে CnH2SN+2 -X OH COLX। আমি কিছুক্ষণ আগে এটা দিয়ে আমি কয়েকটা যোগের উদাহরণ দিয়ে সেটা প্রমাণ করেছি। আসলে পলিহাইড্রিক অ্যালকোহলে সাধারণ সংকেত হচ্ছে যেটা লিখেছি সেটা। ইথানলের শনাক্তকরণ প্রক্রিয়া সমীকরণ সহ লিখো। ইথানলের শনাক্তকরণ প্রক্রিয়া দেখানোর জন্য আমরা আয়োডিন ব্যবহার করব এবং সোডিয়াম হাইড্রোক্সাইড ব্যবহার করব। তাহলে এখানে হলদে-বর্ণের আয়োডিন ফর্ম উৎপন্ন হবে। উদ্দীপকের এ বি সি যৌগদল চিহ্নিত করো। তুমি রিঅ্যাকশন দেখাবে, এটার সাথে এটার বিক্রিয়া অ্যালকাইল ম্যাগনেসিয়াম হ্যালাইড উৎপন্ন হয়। এটার মধ্যে ফর্মালডিহাইড বিক্রিয়া করে প্রায় প্রথমে একটা সংযোজন যৌগ উৎপন্ন হবে। এরপর এটাকে যদি অ্যাসিডের উপস্থিতিতে হাইড্রোলাইজ করো তাহলে সেখান থেকে প্রাইমারি অ্যালকোহল হবে। ঠিক এই ডিটার বিকারকের মধ্যে যদি অ্যাসিডালডিহাইড দাও বা অ্যালডিহাইড দাও তাহলে এখানে একটা সংযোজন যৌথ যৌগ পাবে, যেটাকে অ্যাসিডের উপস্থিতিতে হাইড্রোলাইজ করলে সেকেন্ডারি অ্যালকোহল হবে। এগুলো বর্ণনা সহ রিঅ্যাকশনগুলো দেখাবে। নেক্সট কোয়েশ্চেন হচ্ছে যে বি এবং সি যৌগদ্বয়, একটা হচ্ছে প্রাইমারি অ্যালকোহল, একটা হচ্ছে সেকেন্ডারি অ্যালকোহল। এই প্রাইমারি অ্যালকোহল এবং সেকেন্ডারি অ্যালকোহল লুকাস বিকারের সাথে যে বিক্রিয়া করে, যে বিভিন্ন অদক্ষেপ সৃষ্টি করে, কেউ 5 থেকে 10 মিনিট পর, কেউ উত্তাপে, এটা ভিন্নতার কারণ সেখানে বিশ্লেষণ করো। এই ধরনের প্রশ্নের উত্তরটা চাওয়া হয়েছে। প্রিয় শিক্ষার্থী, তাহলে আজকে এটুকু আলোচনা করলাম। তোমরা সবাই এই যে উদ্দীপকটা দিলাম এটা তৈরি করে নেবে এবং তোমরা সবাই সুস্থ থাকো এই আশা করছি। ভালোই থাকো, নিরাপদে থাকো এবং সরকার কর্তৃক নির্ধারিত স্বাস্থ্যবিধি সবসময় মেনে চলবে এই আশাবাদ ব্যক্ত করছি। সবাইকে আন্তরিক ধন্যবাদ। আল্লাহ হাফেজ।